বন্ধুদের চাহিদায় আবারও শুরু হতে চলেছে ম্যাটিক্স কৃষি পাঠশালা। একেবারে তাই, আজ থেকে বন্ধুর জন্য চলে এসেছে আবারও ঠিক বেলা ১টায় ম্যাটিক্স কৃষি পাঠশালার অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে বন্ধু শুনবেন মেনটেনিং সয়েল হেলথ, মাটির স্বাস্থ্যগত পরিকাঠামো কিভাবে বজায় রাখা যায় সেই নিয়ে বিশেষ আলোচনা। আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক শ্রী রতিকান্ত ঘোষ। পাশাপাশি সঞ্চালনায় থাকছি আমি আরজে শ্রবণা। শুরু হচ্ছে আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠান। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ৯০.৮ FM প্রচার তরঙ্গ বেতার বিদ্যাসাগরের। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা পিএম প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। পিএম প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। পিএম প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ সিসিইএ ২৮ জুন ২০২৩ তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে পিএম প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। পিএম প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি পিএম প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। পিএম প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব।
সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা, সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। আজকের বিষয় মোনোসেক্স তেলাপিয়া ফার্মিং, একলিঙ্গ তেলাপিয়া মাছের চাষ। কথা বলবেন ডক্টর ইন্দ্রদীপ চক্রবর্তী, ডিস্ট্রিক্ট ফিশারিজ অফিসার, ট্রেনিং, আলিপুরদুয়ার। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন।
নমস্কার বন্ধু, শুনছেন 90.8 FM প্রচার তরঙ্গে বেতার বিদ্যাসাগর। আর সময় হয়ে গিয়েছে ম্যাটিক্স কৃষি পাঠশালার। আজকের কৃষি পাঠশালায় আমি রয়েছি বন্ধুর সঙ্গে শ্রবণা, আর আমার সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর রতিকান্ত ঘোষ, ভাইস প্রিন্সিপাল সুশ্রীজ ইনস্টিটিউট, কল্যাণ ইউনিভার্সিটি অ্যান্ড ফর্মার প্রফেসর BCKV। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। স্বাধীনতার পর থেকে এই যে আমাদের যে নিজস্ব প্রযুক্তিতে আমরা যে চাষবাস করতাম, সেই প্রযুক্তিতে যে চাষবাস করতাম, এইটা আমাদের অর্থাৎ আমাদের নিজেদের বীজ, নিজেদের সার, নিজেদের তৈরি ওষুধ, এগুলো আমরা জমিতে দিতাম। এতে মাটির যে উর্বরতা সেটা আরও বাড়তো, অনেক ভালো থাকতো এবং মাটির উর্বরতা অনেকখানি বাড়ত, যার ফলে আমাদের ফলন ধীরে ধীরে বাড়ছে। কিন্তু 1964 সাল 63-64 সাল এলো, তখন হঠাৎ দেখা গেল যে সবুজ বিপ্লব শুরু হচ্ছে। কারণ আমাদের মনে হলো যে লোক সংখ্যা দ্রুত বাড়ছে, এরা এই খাবারে এদের হবে না, কুলোবে না। তখন মানে আমাদের খুব তাড়াতাড়ি তখন মানে প্রোডাকশন বাড়াতে হবে। এইটা করতে গিয়ে কি হলো না, আমরা সার ভালো ভালো ধরুন হাইব্রিড বীজ বা হাইব্রিড ভ্যারাইটি বীজ এগুলো সব আনা শুরু করি। এগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করছি না, এগুলো সব আমরা বিদেশ থেকে আনতে শুরু করি। আচ্ছা। এই যে বিভিন্ন বিষাক্ত কীটনাশক, এগুলো সব আমরা কিন্তু বাইরে থেকে নিয়ে আসছি, এর একটা মলিকুলও আমাদের ইন্ডিয়ার নয়। আচ্ছা। তাহলে এই যে আমরা পয়সা খরচ করে এই সব বিদেশ থেকে জিনিসগুলো আমরা বিদেশি নির্ভর হয়ে গেলাম, এবং এই বিষাক্ত জিনিসগুলো ব্যবহার করতে করতে আমরা কি হলো আমাদের না, আমাদের প্রথম যে প্রবলেমটা শুরু হলো সেটা হচ্ছে আমাদের যে মাটি, সেই মাটি আস্তে আস্তে যে মাটির যে উর্বরতা, এই যে উর্বরতা আমরা দেখে বুঝতে পারি যে কালো মাটিটা ব্ল্যাক হয়, সেই ব্ল্যাক মাটি আস্তে আস্তে হোয়াইটে পরিণত হয়, অর্থাৎ তার উর্বরতা আস্তে আস্তে নষ্ট হয়। এবং মাটিতে যতক্ষণ না পর্যন্ত এই যে কেঁচো, উপকারী জীবাণু এগুলো বেশি না থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ফলন বাড়বে না। আচ্ছা। আমরা যে জায়গায় যেতে চাই। তাহলে আপনি বলতে চাইছেন মানে আগেকার দিনে আমরা যেরকমভাবে চাষ করতাম আমরা ভারতীয়রা, এখন সেই ধারাটা একেবারে পাল্টে গেছে। আধুনিক কৃষিতে আমরা যেটা দেখছি যে অনেকখানি রাসায়নিক ইয়ের বস্তুর আমরা ব্যবহার বেশি করছি। রাসায়নিক বেজ চাষবাস শুরু করেছিলাম 63-64 সাল থেকে। আচ্ছা। এবং সবুজ বিপ্লব থেকে শুরু করে আমরা বিভিন্ন বিপ্লবের নাম দিয়ে নীল বিপ্লব, লাল বিপ্লব ইত্যাদি করে আমরা এই জায়গায় এসেছি। আমাদের উৎপাদন খানিকটা বেড়েছে, প্রোডাকশন বেড়েছে, কিন্তু আমাদের ফলন কোথায়? আমরা তো একটা স্টেপ উঁচুতে উঠে তারপর আবার যথারীতি নিচের দিকে নামতে শুরু করি। পালস প্রোডাকশন যদি আমি বলি, আমি প্রোডাকশানে হচ্ছে 1 নম্বর সারা ওয়ার্ল্ডে, কিন্তু যখন আমি প্রোডাক্টিভিটি ফলন যাচ্ছি আমি 18তম। আচ্ছা। তাহলে এই যে অসামঞ্জস্যগুলো, এগুলো আমাদের দূর করতেই হবে যদি আমরা স্বয়ং সম্পূর্ণ বা আমরা যদি ভাবি যে আমরা কৃষিতে আরো সমৃদ্ধ হব, এগুলো আমাদের এই জায়গাতে যেতে হবে। আচ্ছা। এবং এর জন্য আমাদের মেইন যেগুলো দরকার, 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমাদের মাটির উর্বরতা আবার ফিরিয়ে আনতে, মানে ঘুরে ফিরে দেখা যাচ্ছে আমরা সেই পুরনো দিনেই সেই ফিরে পুরনো যাব। প্রাকৃতিক জিনিস সম্পদ, তাকে আমাদের ব্যবহার করতে হবে। এই যে আমরা এখন রাস্তা দিয়ে গেলে দেখতে পাই যে ধানের গোড়াগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে, দিস ইজ এ সিরিয়াস অফেন্স। এবং কেন পুড়িয়ে দেওয়া হচ্ছে, কেন কি বলবেন? কিছু কিছু কৃষকদের মাথায় আছে যে ধানের গোড়ায় কিছু পোকা থেকে যায়, আচ্ছা, যেটা পরবর্তীকালে মাটির ক্ষতি করে। আচ্ছা, এটা কি সঠিক তথ্য? একদম সঠিক তথ্য নয়। আচ্ছা। আচ্ছা, এটাকে পুড়িয়ে ওরা অনেক আর একজন হয়তো কেউ ভাবে যে খানিকটা কার্বন, ওই যে পুড়িয়ে দিচ্ছি কার্বন দিচ্ছি, কিন্তু এটা ভাবছে না যে আমরা যে গ্লোবাল ওয়ার্মিং, এই যে আজকে বিশ্ব উষ্ণায়ন, এই যে এই জিনিসটা হচ্ছে, যত আমরা যদি শহরের দিকে দেখতে পাবেন যে মিউনিসিপ্যাল ওয়েস্টগুলো এগুলো সব এক জায়গায় ফেলে আগুন জ্বালায়। আচ্ছা, এই ওয়েস্টেজ কি কোনো রকম ভাবে কৃষিক্ষেত্রে সাহায্য করতে পারে? অথচ এই ওয়েস্টেজগুলোকে দিয়ে আমরা কিন্তু মানে আপনি যদি একটু মানে বাইরের দিকে যান তাহলে দেখতে পাবেন তারা যন্ত্র আবিষ্কার করে ফেলেছে
আচ্ছা যে যন্ত্র দিয়ে এই আবর্জনাগুলো থেকে সার তৈরি হয়। আচ্ছা এবং আমাদের এই যে কৃষিক্ষেত্রে যত জৈব সারের স্কোপ আছে, হুম 50,000 মিলিয়ন টন হুম, আমরা এই সার তৈরি করতে পারি। এবং আচ্ছা। এখানে কত লোকের ইনভলভমেন্ট হবে মানে ভেবে দেখুন। তো এখন এই জিনিসগুলো আমরা করতেই পারি। হুম এই জায়গায় যদি আমরা কৃষিকে নিয়ে যেতে পারি যে আমরা এই গ্লোবাল ওয়ার্মিং একদমই করবো না, অর্থাৎ পোড়াবো না কোনো। আচ্ছা, এই যে করতে পারা এবং করছি না কেন, এখানে তো এবার একটা এই করছি না বীজ কেন, তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে গ্যাপটা তৈরি হচ্ছে হ্যাঁ। তার কারণ হচ্ছে আমাদের কৃষিতে একটা ইয়ং জেনারেশন যাদের যাদের খুব দরকার, হুম যারা এই নতুন আইডিয়াগুলোকে হুম ঠিকভাবে ইউটিলাইজ করে। হুম, সেই কৃষক মানে সেই কৃষকদের ইয়ং জেনারেশন হুম, তারা কিন্তু এখন কৃষি বিমুখ হয়ে গেছে, আচ্ছা দিনের পর দিন কৃষি বিমুখ হয়ে গেছে। হুম, তারা মোবাইল নিয়ে পড়ে আছে, তারা এই নিয়ে পড়ে আছে, কিন্তু তারা মাঠে যে বাবা মা কাজ করছে দেখছে, কিন্তু সেই মাঠে যে কোথাও করা হবে না। এবং এটার জন্যই আমাদের মেন দরকার হচ্ছে যে আমাদের বিজ্ঞানীরা যখন এই সব জিনিস হলো, হুম, যে জমি নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে, হুম, যখন তখন বৃষ্টি হচ্ছে, কেমন আবার যখন তখন কোনো বৃষ্টিই নেই, দিনের পর দিন প্রচণ্ড গরম, প্রচন্ড হ্যাঁ, এই যে জিনিসগুলো এই সব দেখে তখন আমাদের বিজ্ঞানীরা তারা বলল যে না, এটা একটা কাজ করতে হবে, যে সাস্টেনেবল এগ্রিকালচার আনতে হবে, যে কৃষিটা এমন হবে যে তার ফলন বাড়তেই থাকবে, কোনো সময় কমবে না, কিন্তু হুম সে মানে 2 কেজি হলেও বাড়ো, কিন্তু সে বাড়বে। বারো। আচ্ছা, আমি আপনাকে দুটো প্রশ্ন করব। আপনি এই সমস্যার সমাধানে আসব, কিন্তু তার আগে দুটো প্রশ্ন। সেটা হচ্ছে যে আগেকার দিনে সবুজ বিপ্লবের কথা আপনি বললেন, তার আগে আমরা প্রাকৃতিক বা জৈব সারের ব্যবহার করে যে পরিমাণ ফসল আমরা উৎপাদন করছিলাম, তার থেকে বেশি উৎপাদন করার জন্য আমরা রাসায়নিক সার নিয়ে আসলাম, সেটাই আপনি বললেন। তো সেক্ষেত্রে এখন আমরা পরিমাণ তো কমাচ্ছি না, পরিমাণটা ওরকমই রাখছি, বরং আরও বাড়াতেও হতে পারে আমাদের যা জনসংখ্যার পরিমাণ। সেক্ষেত্রে তো ফসলের পরিমাণ বাড়াবো, কিন্তু আবার প্রাকৃতিক বা জৈব সারের ব্যবহার করব, তো কোথাও গিয়ে কি সেই ভারসাম্যটা নষ্ট হতে পারে? হ্যাঁ, এই ভারসাম্যটাই অ্যাকচুয়ালি প্রথম থেকেই চিন্তা করা উচিত ছিল, হুম, যে আমরা কতখানি জৈব দেবো, হুম, কতখানি রাসায়নিক অ্যাকচুয়ালি এখানে ইউজ করবো। হুম, কিন্তু আমরা তালগোল ফেলি, তালগোল পাকিয়ে দিই। আচ্ছা, আমরা কি করেছি, যখন যেখানে পারি, যেটা যেখানে যে লেগেছে ওষুধ, দিতে হ্যাঁ, শুরু যে করেছি। একটা পোকা লেগেছে, সকালে একটা ওষুধ দিচ্ছি, বিকালে একটা ওষুধ। আচ্ছা, এবং এর ফলে কি হচ্ছে, অতিরিক্ত মাত্রায় বিষ প্রয়োগ হয়ে গেছে। এই বিষগুলো মাটিতে ঢুকছে, হুম, হুম, তারা মাটির ভেতর জীবাণুগুলোকে মেরে ফেলছে। হুম, এবং আমার মাটির ভেতর যে জীবাণু বা কেঁচো, এরাই তো আমার মাটির শক্তি। একদম। সেই কার্বনগুলো, যে কার্বনগুলো খেয়ে ওরা ওই জীবাণুগুলো বড় হতো, সেগুলো নেই, মাটির স্বাস্থ্যটা মাটির নষ্ট স্বাস্থ্য হচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে আমরা চেষ্টা করলেও কিন্তু আমাদের উৎপাদনটাকে বাড়াতে পারছি না। এইখানেই একটা প্রশ্ন বিজ্ঞানীদের, যে আমরা এমন কিছু করব যেটা প্রাকৃতিক জিনিস দিয়ে ব্যবহার করব। আমরা এমন বলছি না যে আমরা সব রাসায়নিক সব বন্ধ করব, তা নয়, কিন্তু এই যেটুকু আমরা প্রয়োজন, বলছি যেটুকু প্রয়োজন সেটুকু দেওয়া, এবং অত্যাধিক এবং মাত্রায় না। হচ্ছে সবুজ মার্কা, আচ্ছা, মানে বিষ কম। আচ্ছা, যদি বিষ না থাকে, মানে বিষ তো সামান্য থাকতেই হবে, নাহলে মরবে না। হুম, তো আমরা কম বিষযুক্ত জিনিস, সেটা আমরা- কি করে বুঝবো আপনি সেটা বলেন? আমরা ওই যে সবুজ, মানে আমাদের যখনই কোনো কীটনাশক হয়, হুম, তখন কীটনাশকের গায়ে 3-4টে লোগো থাকে। হুম, লাল লোগো মানে হচ্ছে সবচেয়ে বেশি বেশি, আচ্ছা, তারপরে হলুদ, আচ্ছা, তারপরে হচ্ছে নীল, হুম, তারপরে হচ্ছে আচ্ছা, সবুজটা হচ্ছে গ্রিন, যেটা ও অনেকটা ভালো, হুম, মানে এটা দিলে ক্ষতি নেই। আচ্ছা, মানে খুব বেশি আমাদের ক্ষতি হবে না, আজকে হয়তো 2-4টে জীবাণু মরলো, হুম, কিন্তু ওটা 2 দিন কত পরে আবার ঠিক হবে, আচ্ছা, কেমন? সেই জন্য আমরা চাইবো যত বেশি ওষুধ যাই আমরা প্রয়োগ করি না কেন, সেগুলো সবই হচ্ছে এই সবুজ মার্কা ওষুধ। দিলে সুবিধা। আমি তো আগেও বললাম হুম, যে আমরা যখন ওষুধ দিই এখনকার কৃষকরা, হুম, তখন কি হচ্ছে, এরা বেশিরভাগই হচ্ছে ডিলার নির্ভর। আচ্ছা, ওই ডিলারদের থেকে গেছে, যে একজন বলে দিচ্ছে এই ওষুধ দাও, ওই ওষুধ দিয়ে দিল, বিকালবেলা আরেকজন গেল, সে যে বললো এই ওষুধটা দাও না, তুমি ওটা দিয়েছো কেন, ওটার থেকে এটা ভালো, তো ওটাই দিয়ে দিল বিকেলে আবার। যে যেটা করতে বলছে হ্যাঁ, সেটা- এইটার জন্য যেটা দরকার হচ্ছে আমার কৃষকের
এই সম্পর্কে যদি সম্পর্ক ধারণা থাকে এবং এটার জন্য ইয়ং জেনারেশন যে লেখাপড়া শিখে এই জায়গায় এসছে এবং যে এই জিনিসটা অন্তত সে ঠিক করে বলতে পারবে যে না আমি ওই সকালে এই ওষুধ দিয়েছি, বিকেলে ওষুধ তো দেবো না, কারণ আমি সেই ধারণাটাই তো সেই ধারণাটা কৃষকদের ভেতর আনতে হবে। সত্যি কথা বলতে কি সমস্ত জিনিস সার্ভে করে বলুন বা বা বিভিন্ন জায়গায় গিয়ে বলুন, আমাদের যে তথ্যগুলো আমাদের হাতে আছে সেটা হচ্ছে আমরা আগেই বলেছি যে মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনতে হবে। আমরা এই করতে পারি, অর্থাৎ আমাদের সমস্ত পরিবেশ দূষণ বন্ধ করলাম, ধীরে ধীরে মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনলাম, আমরা নিজেরা তৈরি করলাম নিজেদের ওষুধ, নিজেদের সার নিজেরা তৈরি করলাম এবং এই যে এত জৈব সার যেটা বললাম যে প্রায় 50,000 মিলিয়ন টন, তো এই থেকে আমরা সার তৈরি করতে পারি। আচ্ছা এবং আমরাই তৈরি করলে আমাদের ছেলেরা তারাই এইটা নিয়ে ব্যবসা করতে পারবে, আচ্ছা তারা রোজগার করতে পারবে। সঙ্গে এইগুলো আমাদের করতে হবে। এবং ওষুধ তৈরি আপনারা জানেন না যে হয়তো যে এই পার্থেনিয়াম থেকে, এই যে পার্থেনিয়াম একটা আগাছা, কিন্তু এ থেকে আমরা যেমন নিম থেকে আমরা নিম তেল তৈরি করতে পারি, তেমনি পার্থেনিয়াম থেকে, আকন্দ গাছ থেকে, ইভেন কি বাঁশ বাগান এই বাঁশ পাতা থেকে বা বাঁশের গোড়া থেকে আমরা ওষুধ তৈরি করতে পারি। যে আমাদের এই প্রাকৃতিক যে ব্যাপারগুলো সেগুলোকে আনতে হবে, আচ্ছা এগুলোকে ফিরিয়ে আনতে হবে। এগুলো তো ছিল এক সময়। এবং আজকে যদি আপনি যে কোনোভাবে আমরা যদি নর্থ ইন্ডিয়া যাই তাহলে আমরা কী দেখতে পাই? নর্থ ইন্ডিয়া ওখানে মণিপুর, মিজোরাম, নেপাল, এখানে তো বেশিরভাগই তো ন্যাচারাল ফার্মিং। যন্ত্রপাতির ব্যবহার বেশি করে বাড়াতে হবে এবং হাতে করে আগাছা দমন করলে চলবে না, যন্ত্র দিয়ে আগাছা দমন করবে। একটু নিজেরা চিন্তা করুন যে আমাদের কিভাবে আমরা, কারণ পপুলেশন যেভাবে বাড়ছে, এটা যেমন একদিক থেকে আমাদের করণীয় যে পপুলেশনকে আস্তে আস্তে কীভাবে কন্ট্রোল করব, তেমনি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের খাদ্য। এই খাদ্য আমরা কীভাবে গুণাগুণ সম্পন্ন খাদ্য তৈরি করি। আমাদের মাটি ভালো করতে হবে, আমাদের পরিবেশ ভালো করতে হবে, কোনো জিনিস পোড়ালে চলবে না, ওরকম না পোড়িয়ে আমরা তা থেকে সার তৈরি করব এবং কেঁচো সার, আবর্জনা সার, গোবর সার এগুলো আমাদের বেশি করে ব্যবহার করতে হবে। বিভিন্ন গাছ, নিম গাছ লাগাতে হবে বেশি করে, নিম খোল তৈরি করতে হবে, সেগুলো ব্যবহার করতে হবে। নিম খোল ব্যবহার করলে জমিতে নিমাটোড হয় না। আচ্ছা তো সুতরাং আমরা একটা রোগকে এখানেই নির্মূল করতে হবে। তো এই জিনিসগুলো আমাদের দরকার। কি কি সমস্যা রয়েছে কৃষিক্ষেত্রে আপনি কি বলবেন? আমাদের অ্যাকচুয়ালি যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে দেখতে পাই যে প্রায় 80% উপর আমাদের কৃষক, তারা কিন্তু স্মল এবং মার্জিনাল, তাদের জমির পরিমাণ কিন্তু খুব কম। এবং এটা হচ্ছে আমাদের প্রাইম একটা প্রবলেম যে এই কৃষকরা মানে জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আবার এই জমি ভাগ হয়ে যাচ্ছে। এই জমি ভাগ হতে হতে এত খণ্ড বিখণ্ড জমি যে এই খণ্ড বিখণ্ড জমিগুলোকে নিয়ে ভালো চাষ করা বা তা থেকে একটা ভালো ফলন পাওয়া, এটা কিন্তু রিয়েলি এ প্রবলেম। এবং এই প্রবলেমটা কৃষকরা ফেস করছেন কেন না, তার প্রথম কারণ হচ্ছে তাদের অর্থনৈতিক সমস্যা, দ্বিতীয় হচ্ছে তার গ্রামীণ পরিবেশ, তার যে সুবিধাগুলো দরকার ছিল সেই সুবিধাগুলো কিন্তু গ্রামের মধ্যে নেই। যে ওরা গ্রামের ভেতর ফসল তুলে থাকতো, লোক এসে ওদের কাছ থেকে কিনে নিয়ে যেত এবং সঠিক দামে, তাহলে কি হতো, তাহলে ওর এই কষ্টটা হতো না এবং ও অনেক বেশি উপার্জন করতে পারত। এবং চাষিকে একটা সুযোগ দিতে হবে যে তুই যদি এখন বিক্রি করতে না পারিস তাহলে তুই যেমন আলু করেছিস, তো এখন বিক্রি হওয়ার দরকার নেই, 2 টাকা কেজি আলু কোনো দরকার নেই, তুমি আলুটাকে নিয়ে কোল্ড স্টোরেজে রেখে দাও। তোমার কোল্ড স্টোরেজ ওখানে আছে গ্রামে, তুমি গ্রামের কোল্ড স্টোরেজে রেখে দাও, তুমি 2 মাস পরে যখন দাম উঠবে তখন বিক্রি করবে, তখন 15 টাকা কেজি পাবে। দ্যাট ফেসিলিটিস, এই ধরনের ফেসিলিটিস কিন্তু দিতে হবে। তো আমি ফেব্রুয়ারি সময় আমি বাদাম লাগিয়ে দিলাম, দিয়ে আমি এই সময় তুলে নিলাম, তারপর আমি ধান লাগালাম। তো আমি এইসব জমিগুলোকে ইউটিলাইজ করতে পারি, বাদাম তেল, সয়াবিন তেল এগুলো তৈরি করতে পারি, নিউট্রেলা তৈরি করতে পারি, সেটা আমি গ্রামের মধ্যেই করতে পারি।
এবং সেটা গ্রামের মধ্যে আমি সেল করতে পারবো বা আমার ব্লকে সেল করতে পারবো। কিন্তু এইগুলো আমাদের, এবং এতে কত ছেলের যে একটা এনগেজমেন্ট, সেটাও বাড়বে, ইয়ং তারাও জেনারেশন চাইবে। তারা আসবেই, তারা এই জিনিসগুলো করতেই চায়, তারা এই জিনিসগুলোই করতে চায় যে আমরা যাব, আমরা সয়াবিন থেকে সয়াবিন নিউট্রেলা তৈরি করব, আমরা সয়াবিন তেল তৈরি করব, আমরা সেটাকে প্যাকিং করব, আমরা কিভাবে বিদেশে সাপ্লাই করতে হয় সেই টেকনোলজি আমরা জানি, দিয়ে তারা আমরা দেখতে পাই। আচ্ছা, আপনি বাদামের বললেন এটার সময়, এই মোটামুটি ফেব্রুয়ারিতে লাগিয়ে বা ফেব্রুয়ারি মার্চের সময়টা হচ্ছে বাদাম লাগানোর সময়। এবার সয়াবিনের কথা যে বললেন, সয়াবিনও তাই, সয়াবিনও তাই, সয়াবিন এর সময় লাগানো যায়, যেমন এই যে বর্ষার সময় যদি আচ্ছা। উঁচু জমি হয়, হুম আপল্যান্ড সয়েল যাকে বলে, সেখানে কিন্তু সয়াবিন করা যাবে। যেমন আমরা গ্রামের ভেতর অনেক পতির জমি আছে, হুম আমি ওই পতির জমিকে ফেলে রাখবো কেন? আমি ওই পতির জমিকে দরকার হলে ওয়াটার শেড বানাবো, হুম সেই ওয়াটার শেডে আমি সুন্দর জল করব, সেখানে আমি মাছ চাষ করব, সেই ওয়াটার শেডের চারপাশে আমি হলুদ লাগালাম হুম, বা আদা চাষ করলাম, যেগুলো আমার মশলার কাজে লাগবে। এবং আমি এই প্রসেসিং ইউনিট আমার গ্রামে আছে, আমি আদা হলুদ তৈরি করে আমি ওখানে দিয়ে দিলাম। তো এখানে আমাদের আদা হলুদ হয়ে গেল। আমার বাড়ির কোনো জিনিস আমার কিনতে হবে না বাইরে, আমি যাবতীয় জিনিস আমি এখান থেকে তৈরি করে নিতে পারবো, যদি আমি সেই সুযোগ সুবিধা আমি এখানে পাই। তার মানে কি, আমি মেজার জল দিলাম। আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে ডিপ টিউবওয়েল বসিয়ে দিয়েছি, আমরা বলি আমাদের আইন করেছি যে 2 কিলোমিটারের মধ্যে যেন না থাকে। কোথায় কে মানে 500 মিটার 2 কিলোমিটার মানে 50 হাত দূরে দূরে ডিপ টিউবওয়েল বসে আছে, আমরা যেমন মাঠে যাই দেখি। তো এত ঘন ঘন ডিপ টিউবওয়েল যদি হয়, তার যে লেয়ার, আমাদের এখানে সাধারণত 2টো লেয়ার আছে, একটা 100 ফিটের আর একটা 20 ফিট আচ্ছা 30 ফিটের। তো এখন এই 20-30 ফুটের যে লেয়ারটা, এখান থেকে যেটুকু উল্লু হুম বাদ বাকি তাহলে 100 ফিটে চলে গেল। এবং এই 100 ফিটের যে জল, সেই জলটা আমাদের এখানে যেটা কাজে লাগে সেটা হচ্ছে আমরা ওটা থেকে আমরা হ্যাঁ, মানে পানীয় জল। পানীয় জল। তা এখন সেই জলটাকে আমরা ইউজ করছি ধান ফান বা সবজিতে, আমরা তো ঢেলে দিচ্ছি, কোনো মাপযোগ নেই, কিচ্ছু নেই। যেখানে জলের এত ক্রাইসিস, হুম বিজ্ঞানীরা বলছে আর 60 বছর বাকি আছে, যখন এই যে জল আমরা বোতলে কিনে এখন বিক্রি করছি 10 টাকা করে, তখন ওটাও থাকবে না, তখন তারও সমস্যা হবে। সুতরাং সবাই জল ব্যবহার নিয়ে সতর্ক থাকুন। এবং এই ধরনের কথা FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তারা বলে দিচ্ছে। আমাদের কিন্তু মাটি, সেটাও প্রায় ওই রকম অবস্থা, খুব খারাপ হয়ে যাবে, সেটাও ভাবতে হবে। সঙ্গে এখন থেকে যদি চিন্তা ভাবনা না করা যায়, তাহলে কিন্তু আমরা খুব খারাপ জায়গায় গিয়ে পৌঁছাবো। এবং এই জল সংরক্ষণ অত্যন্ত দরকার। সমস্ত খাল বিল নদী যেখানে যা আছে সমস্ত কিছু সংস্কার করতে হবে। এবং সংস্কার করে সেখানে সেখানে বৃষ্টির জল যাতে আমরা সংরক্ষণ করতে পারি, এবং সেই জলকে আমরা ব্যবহার করার সময় উপযুক্তভাবে ব্যবহার করব, যথেচ্ছভাবে ব্যবহার করব। পাম্প লাগিয়ে ছেড়ে দিলাম যে ধান ভরে গেল, ধানে বেশি জল দিলে বোধহয় বেশি ভালো হবে, এই যে আইডিয়াগুলো বন্ধ। এই নিমখোল বিষয়টি কি যদি একটুখানি বুঝিয়ে বলেন? না, অ্যাকচুয়ালি আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে জিনিসটাতে আমি গ্রামের ভেতর গ্রামের পরিবেশ ভালো করার জন্য যেটা বলছিলাম, যে ফার্মগুলো তৈরি হবে, সেটা যদি আমরা কোঅপারেটিভ ফার্ম করতে পারি, সেটা যেমন একদিক থেকে ভালো, যে আমরা 50টা চাষিকে বোঝালাম যে তোমরা একসঙ্গে এসে একত্রে চাষ করো। আমরা উইথ মেশিন চাষ করলাম, তাহলে ওখানে মেশিন চাষ করার জন্য একটা জমি বা এই যতগুলো জমি আছে সবাইকে বললাম যে এগুলো কিন্তু এখন মাপ করে রেখে দাও, কিন্তু যা কিছু হবে সব একসঙ্গে হবে, আচ্ছা একসঙ্গে লাগানো হবে, একসঙ্গে হবে। যদি একসঙ্গে না করা হয়, যে অসুবিধাটা হচ্ছে, আজকে আমি জমিতে চাষ করছি, আমার আগাছা দমন করছি, আমার পাশের লোকটা আগাছা দমন করেনি, তার জমি থেকে আগাছার বীজ উড়ে এসে আমার জমিতে পড়ছে, যে আমার জমিতে আবার আগাছায় ভর্তি হয়ে যাচ্ছে, কারণ যেহেতু ও করেনি। কিন্তু আমি যদি কোঅপারেটিভ ফার্মিং করি, তাহলে একসঙ্গে দমন হবে,
তাহলে আমাদের এই 50 হেক্টর জমি এটা আমরা একসঙ্গে যদি চাষ করতে পারি তাহলে একসঙ্গে আমাদের ধান লাগানো হবে, একসঙ্গে তোলা হবে, একসঙ্গে আগাছা দমন হবে, একসঙ্গে রোগ পোকা সব দমন হবে, অনেক কম খরচ হবে। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।